দ্বিতীয় বর্ষে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা পূর্ববর্তী ক্লাসে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স থেকে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, তোমাদের সেগুলো মনে আছে কি? আমরা আলোচনা করেছিলাম ভোক্তার আচরণ তত্ত্ব থেকে। তবে আমরা আমাদের আজকের মূল ক্লাসে চলো ফিরে যাই। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, ভোক্তার আচরণ। আমরা জানি একজন ভোক্তা বাজারে কীভাবে পণ্য সামগ্রী ক্রয় করে, কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়, আর এসবের পরিবর্তনের ফলে ভোক্তা কীভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেটাকেই আমরা বলছি ভোক্তার আচরণ। আমরা নিরপেক্ষ রেখা সম্পর্কে জেনেছি। তবে আজকে আমাদের মূল পাঠে যেসব বিষয় রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। আমাদের আজকের পাঠে রয়েছে বাজেট রেখার দাম বা দাম রেখার ধারণা, বাজেট রেখার সমীকরণ ও তার ঢাল, বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ, বাজেট রেখার স্থানান্তর বা কীভাবে বাজেট রেখা স্থানান্তরিত হয়, বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে যেসব পার্থক্যগুলো রয়েছে। বিষয়গুলো তোমরা আগেও পড়েছো ফার্স্ট ইয়ারে, তারপরে আমরা আরেকটু ডিটেলস এই বিষয়ে জানব। প্রথমেই আমরা জেনে নিই বাজেট রেখা বা দাম রেখা বলতে কী বোঝায়। যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের দাম এবং ভোক্তার নির্দিষ্ট আয় সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ করে তাকে বাজেট রেখা বলে। বাজেট রেখাকে আবার দাম রেখাও বলা হয়। বাজেট রেখাকে আবার সম্ভাব্য ভোগ রেখাও বলা হয়, কারণ বাজেট রেখা মূলত নির্দিষ্ট আয়ে ভোক্তার যে ক্রয় ক্ষমতা সেটা নির্দেশ করে। ভোক্তার নির্দিষ্ট আয়ের বিনিময়ে দুটি পণ্যের যেসব সম্ভাব্য সংমিশ্রণ ক্রয় করতে পারে তা বাজেট রেখার মাধ্যমে দেখানো হয়। তাই বাজেট রেখাকে সম্ভাব্য ভোগ রেখা বা কনজাম্পশন পসিবিলিটি কার্ভ বলে অভিহিত করা হয়। এবার আমরা বাজেট রেখা কিভাবে অঙ্কন করা যায় সেটা দেখব। আমরা বাজেট রেখার সংজ্ঞায় দেখেছি যে যেখানে দুটি পণ্যের দাম এবং ভোক্তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ করে, তাহলে আমাদের দুটি পণ্য নিতে হবে। তো দুটি পণ্য আমরা নিচ্ছি এক্স এবং ওয়াই। দুটি পণ্যের দাম আমরা ধরে নিই, এক্সের দাম বা প্রাইস অফ এক্স 5 টাকা, ওয়াইয়ের দাম পিওয়াই বা প্রাইস অফ ওয়াই 4 টাকা, এবং ভোক্তার আয় আমরা ধরে নিই মানি 20 টাকা। ভোক্তার সম্পূর্ণ অর্থ যদি এক্স পণ্যের উপর ব্যয় করে তাহলে সর্বোচ্চ 4টি এক্স পণ্য ক্রয় করতে পারে। আবার শুধু যদি ওয়াই পণ্যের উপর ওয়াই পণ্য ক্রয় করে সেক্ষেত্রে 5টি ওয়াই পণ্য ক্রয় করতে পারে। আবার এক্স এবং ওয়াইয়ের যে কোনো একটি সংমিশ্রণ ক্রয় করলে ভোক্তা 20 টাকা খরচ করতে পারে। একটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখে নেই, এখানে ও এক্স অক্ষে এক্স পণ্য এবং ও ওয়াই অক্ষে আমরা ওয়াই পণ্য দেখিয়েছি। এবি হচ্ছে আমাদের সংশ্লিষ্ট বাজেট রেখা। এবি রেখার এ বিন্দুতে ভোক্তা 5টি ওয়াই পণ্য এবং বি বিন্দুতে 4টি এক্স পণ্য ক্রয় করতে পারে। আবার এবি রেখার যে কোনো বিন্দুতে ভোক্তা এক্স ওয়াইয়ের যে কোনো পণ্য সংমিশ্রণ ক্রয় করলে ভোক্তা সম্পূর্ণ অর্থ ব্যয় হবে। কাজে এবি রেখা নির্দিষ্ট আয়ে এক্স ওয়াইয়ের সর্বোচ্চ ক্রয় ক্ষমতা নির্দেশ করে, সেটাই হচ্ছে বাজেট রেখা।
বাজেট রেখার ঢাল এবং সমীকরণ সম্পর্কে জানব। বাজেট রেখার সমীকরণের মাধ্যমেও দেখানো যায়। সমীকরণের একদিকে ব্যয়, অপরদিকে আয় ধরা হয়। বাজেট সমীকরণে আয় ও ব্যয়ের দিক পরস্পর সমান হয়ে থাকে। এক্স পণ্যের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করলে এক্স পণ্যের উপর ব্যয় পাওয়া যায়। সুতরাং এক্স পণ্যের উপর ব্যয় আমরা লিখতে পারি এক্স ইন্টু পি এক্স। আবার ওয়াই পণ্যের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করলে ওয়াই পণ্যের উপর ব্যয় পাওয়া যায়। তাহলে ওয়াই পণ্যের উপর ব্যয়কে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু পি ওয়াই। এক্স ও ওয়াই পণ্যের উপর ব্যয়কে যোগ করলে আমরা মোট ব্যয় পেয়ে যাই। মোট আয় সমান এম ধরা হলে তাহলে আমরা ভোক্তার বাজেট সমীকরণকে কীভাবে লিখতে পারি? এক্স ইন্টু পি এক্স প্লাস ওয়াই ইন্টু পি ওয়াই ইকুয়াল টু এম। এখন ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভোক্তা সম্পূর্ণ অর্থ এক্স পণ্যের উপর ব্যয় করে। আবার এক্স ইকুয়াল টু 0 হলে ভোক্তা সম্পূর্ণ অর্থ ওয়াই পণ্যের উপর ব্যয় করে। এই সমীকরণ থেকে আমরা বাজেট রেখার ঢাল এবং প্রকৃতি নির্ণয় করতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু পি ওয়াই ইকুয়াল টু এম। ওয়াই ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি এক্স ইন্টু পি এক্স ইকুয়াল টু এম। এখন আমার বাজেট রেখার সমীকরণকে আমি লিখতে পারি এক্স ইন্টু পি এক্স প্লাস ওয়াই ইন্টু পি ওয়াই ইকুয়াল টু এম, যেটাকে আমরা নাম দিতে পারি সমীকরণ এম 1। আবার অথবা এভাবে লিখতে পারি ওয়াই ইন্টু পি ওয়াই ইকুয়াল টু এম মাইনাস এক্স ইন্টু পি এক্স। আমরা স্থানান্তর করে এক্স ইন্টু পি এক্স এবং কে স্থানান্তর করে আমরা এভাবে লিখতে পারি। আবার অথবা আমরা এভাবেও লিখতে পারি পি ওয়াইকে স্থানান্তর করে ওয়াই ইকুয়াল টু এম বাই পি ওয়াই মাইনাস এক্স ইন্টু পি এক্স বাই পি ওয়াই। আমরা এর নাম দিতে পারি 3 নম্বর সমীকরণ। অথবা আমরা বলতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস পি এক্স বাই পি ওয়াই, যেটাকে আমরা 4 নম্বর সমীকরণ নাম দিতে পারি। 3 নম্বর সমীকরণটা হচ্ছে একমাত্রিক বা সরলরেখার সমীকরণ, আর 4 নম্বর সমীকরণটা হচ্ছে বাজেট রেখার যেটা সমীকরণ, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স মাইনাস পি এক্স বাই পি ওয়াই। অর্থাৎ বাজেট রেখার বাম থেকে ডানে নিম্নগামী, এর ঢাল হচ্ছে ঋণাত্মক। আবার বাজেট রেখার ঢাল কি দেখায়? দুটি পণ্যের দামের অনুপাত, তাই বাজেট রেখাকে দাম রেখাও বলা হয়। 3 নম্বর সমীকরণটা দেখে আমরা বুঝতে পারছি এটা সরলরেখার একটা সমীকরণ, একমাত্রিক বা সরলরেখার সমীকরণ। আর 4 নম্বর সমীকরণ বাজেট রেখার ঢাল, যেটা ঋণাত্মক এবং দামের অনুপাত দেখায়। বাজেট রেখার চিত্রের মাধ্যমে আমরা দেখে নিই তার ঢালটা ডেল ওয়াই বাই ডেল এক্স বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস পি এক্স বাই পি ওয়াই, অর্থাৎ ঋণাত্মক বা বাম থেকে ডানে নিম্নগামী সরল রেখা। এই সমীকরণ এবং বাজেট রেখার চিত্র দেখে আমরা বাজেট রেখার বৈশিষ্ট্য কী সেটা জেনেছি। অর্থাৎ বাজেট রেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাজেট রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে, বাজেট রেখার ঢাল দুটি পণ্যের দামের অনুপাত নির্দেশ করে, বাজেট রেখার ঢাল সকল বিন্দুতে স্থির থাকে, তাই বাজেট রেখা সরলাকৃতির হয়ে থাকে। এর কারণ হচ্ছে বিবেচ্য সময়ে দুটি পণ্যের দাম এবং ক্রেতার যে আয় সেটা স্থির আছে বলে ধরে নেওয়া হয়। বাজেট রেখার সকল বিন্দুতে ভোক্তার সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করে। চিত্রের মাধ্যমে আমরা দেখে নিলাম বাজেট রেখার যে চিত্র, অর্থাৎ এর ঢাল বাম থেকে ডানে নিম্নগামী দুটি পণ্যের দামের অনুপাত দেখায়, আর বাজেট রেখা সরলাকৃতি হয়ে থাকে এবং প্রতিটি বিন্দুই ভোক্তার সমান যে ক্রয় ক্ষমতা সেটা নির্দেশ করে। এবার আমরা দেখব বাজেট রেখার স্থানান্তর কিভাবে হয় বা কি পরিবর্তনের ফলে বাজেট রেখার এই শিফট বা স্থানান্তর হয়।
আমরা জানি ভোক্তার আয় দুটি পণ্যের দামের উপর ভিত্তি করেই কিন্তু বাজেট রেখা অঙ্কন করা হয়। কাজেই এই ভোক্তার আয় এবং পণ্যের যদি পরিবর্তন হয় তবেই বাজেট রেখা পরিবর্তন ঘটে। প্রথমেই আমরা দেখব আয়ের পরিবর্তন হলে বাজেট রেখার কী ধরনের পরিবর্তন হয়। ভোক্তার আয় এবং দুটি পণ্যের উপর ভিত্তি করে যেহেতু বাজেট রেখা অঙ্কন করা হয়, কাজেই দাম স্থির রয়েছে কিন্তু ভোক্তার আয়ের পরিবর্তন হয়েছে। এই অবস্থায় ভোক্তার বাজেট রেখা স্থান পরিবর্তন করবে। যেমন আয় বাড়লে বাজেট রেখা সমান্তরালভাবে ডান দিকে স্থান পরিবর্তন করবে, আর আয় কমে গেলে বাজেট রেখা বাম দিকে স্থান পরিবর্তন করবে। আয়ের এই পরিবর্তনের ফলে বাজেট রেখার যে পরিবর্তন সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নেব। আমরা প্রথমে ধরেছিলাম পিএক্স ইকুয়াল টু 5 টাকা, পিওয়াই ইকুয়াল টু 5 টাকা এবং তার ভোক্তার আয় হচ্ছে 20 টাকা। এই অবস্থায় ভোক্তা সর্বোচ্চ 4টি এক্স পণ্য এবং 4টি ওয়াই পণ্য ভোগ করতে পারে। এখন এক্স ও ওয়াই পণ্যের দাম স্থির রয়েছে, শুধু ভোক্তার আয় বেড়ে গেছে, অর্থাৎ আয় হয়ে গেছে 40 টাকা। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নিই। আমরা যথারীতি ও এক্স অক্ষে এক্স পণ্য এবং ও ওয়াই অক্ষে ওয়াই পণ্য ধরে নিয়েছি, এবং যখন আমার দাম এক্সের দাম 5 টাকা, ওয়াইয়ের দাম 5 টাকা, সেই অবস্থায় আমি এ বি বাজেট রেখায় 4টি এক্স এবং 4টি ওয়াই পণ্য ক্রয় করতে পারি। এখন যেহেতু আমার আয় বেড়ে গেছে 20 টাকা থেকে 40 টাকা, সেই অবস্থায় আমার বাজেট রেখা চেঞ্জ হয়ে ডান দিকে পরিবর্তন হবে এবং এক্ষেত্রে ভোক্তা 8টি এক্স এবং 8টি ওয়াই পণ্য ক্রয় করতে পারবে। তো নতুন বাজেট রেখা আমরা এখানে সিডি কি নতুন বাজেট রেখা পেয়েছি। আবার যদি ধরে নিই তার ভোক্তার আয় কমে গেছে, অর্থাৎ মানে বা এম ইকুয়াল টু 10 টাকা, এই অবস্থায় বাজেট রেখার পরিবর্তন হবে, অর্থাৎ 2 একক এক্স এবং 2 একক ওয়াই পণ্য সে ক্রয় করবে। এখন নতুন বাজেট রেখা যেটা আমরা সেটা ই এফ বিন্দুতে দেখিয়েছি। সুতরাং দেখা যাচ্ছে যে দাম স্থির থাকা অবস্থায় আয় বাড়লে বাজেট রেখা সমান্তরালভাবে ডান দিকে স্থান পরিবর্তন করবে, আবার আয় কমে গেলে বাজেট রেখা সমান্তরালভাবে বাম দিকে স্থান পরিবর্তন করবে। এবার আমরা দেখব যে ভোক্তার আর্থিক আয় স্থির রয়েছে, এই অবস্থায় দুটি পণ্যের দামের যদি পরিবর্তন হয় তবে বাজেট রেখা কিভাবে স্থান পরিবর্তন করে। অথবা ধরে নিই দুটি পণ্যের দাম সমান হারে বাড়ে, সেই অবস্থায় বাজেট রেখা সমান্তরালভাবে বাম দিকে স্থান পরিবর্তন করে। আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিয়েছি যে ভোক্তা 20 টাকা দিয়ে 4টি এক্স পণ্য এবং 4টি ওয়াই পণ্য ক্রয় করে। এই বি বাজেট রেখা যেটা আমরা দেখিয়েছি। এখন আমরা চিত্রের মাধ্যমে যদি দেখে নেই, আমরা ও এক্স অক্ষে যথারীতি এক্স পণ্য, ওয়াই অক্ষে ওয়াই পণ্য ধরে নিয়েছি এবং এই বি বাজেট রেখা দ্বারা যথারীতি আমরা 4টি এক্স এবং 4টি ওয়াই পণ্য ক্রয় করছি। এই অবস্থায় এক্স ওয়াই পণ্যের দাম 100% বেড়ে গেল, সে অবস্থায় আমাদের তাহলে দাম কত হবে? পিএক্সের দাম 10 টাকা, ওয়াইয়ের দাম 10 টাকা। এই অবস্থায় ভোক্তার বাজেট রেখা কী হবে? অর্থাৎ নতুন বাজেট রেখা যেহেতু দাম বেড়ে গেছে, ভোক্তা কম ক্রয় করবে এবং সে 2 একক এক্স এবং 2 একক ওয়াই পণ্য ক্রয় করবে, যেটা আমরা সিডি বাজেট রেখা দিয়ে দেখিয়েছি। উভয় পণ্যের দাম সমান হারে বৃদ্ধি পাওয়ার কারণে বাজেট রেখা সমান্তরালভাবে বাম দিকে স্থান পরিবর্তন করেছে। এর অর্থ হচ্ছে নির্দিষ্ট আয় ভোক্তার ক্রয় ক্ষমতা উভয় পণ্যের বেলা সমানভাবে হ্রাস পেয়েছে। এবার দুটি পণ্যের দাম যদি সমান হারে কমে, সেক্ষেত্রে বাজেট রেখা কী হবে? সমান্তরালভাবে ডান দিকে স্থান পরিবর্তন করবে। আমরা প্রাথমিক অবস্থায় যে দেখেছিলাম আয় 20 টাকা, এক্সের দাম 5 টাকা, ওয়াইয়ের দাম 5 টাকা, এই অবস্থায় ভোক্তা 4 একক এক্স এবং 4 একক ওয়াই পণ্য ক্রয় করবে, যা আমরা এই বি বাজেট রেখা দ্বারা দেখিয়েছি। এখন আমরা দেখি এক্স এবং ওয়াই উভয় পণ্যের দাম যদি 50% কমে যায়, অর্থাৎ দাম মনে করি 50% কমে গেল পরিবর্তিত অবস্থায়, তাহলে তার ভোক্তার আয় ঠিক থাকবে, অর্থাৎ 20 টাকা, এবং পিএক্সের দাম 2.5 টাকা এবং পিওয়াই বা ওয়াইয়ের দাম 2.5 টাকা। এই অবস্থায় বাজেট রেখা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নিই। আমরা ও এক্স অক্ষে যথারীতি এক্স পণ্য এবং ওয়াই অক্ষে ওয়াই পণ্য দেখিয়েছি এবং যথারীতি পূর্বতন প্রাথমিক অবস্থা অনুযায়ী বাজেট রেখা আমার 4 একক অর্থাৎ এই বি বাজেট রেখা দ্বারা দেখিয়েছি 4টি এক্স এবং 4টি ওয়াই পণ্য। এখন যদি ভোক্তার আমরা দেখিয়েছি যে তার দাম কমে গিয়েছে,
অর্থাৎ 2.5 টাকা হয়ে গিয়েছে উভয় পণ্য। সেক্ষেত্রে ভোক্তা 8 একক এক্স এবং 8 একক ওয়াই পণ্য ক্রয় করতে পারে, যা আমরা সিডি বাজেট রেখা দ্বারা দেখিয়েছি। অর্থাৎ দুটি পণ্যের দাম যদি সমান হারে কমে যায় সেক্ষেত্রে বাজেট রেখা সমান্তরালভাবে ডান দিকে স্থান পরিবর্তন করে। আয় স্থির থাকা অবস্থায় দুটি পণ্যের দাম বাড়তে পারে ও কমতে পারে। এর ফলে বাজেট রেখা আবার সংশ্লিষ্ট পণ্যের অক্ষে যথাক্রমে বামে এবং ডানে স্থান পরিবর্তন করবে। আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিয়েছিলাম কি আয় 20 টাকা, এক্সের দাম 5 এবং ওয়াইয়ের দাম 5 টাকা। এই অবস্থায় ভোক্তা 4টি এক্স পণ্য এবং 4টি ওয়াই পণ্য ক্রয় করেছিল। এখন আমরা যদি মনে করি এক্স পণ্যের দাম 50% কমে যায়, সেক্ষেত্রে এক্সের দাম কত হবে? 2.5 টাকা। যথারীতি ওয়াইয়ের দাম ঠিক থাকবে, ফিক্সড থাকবে, অর্থাৎ 5 টাকা 5 টাকায় থাকবে। এই অবস্থায় বাজেট রেখা কী হবে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নিই। আবার যদি এক্স পণ্যের দাম 100% বেড়ে যায় সেক্ষেত্রে পিএক্সের দাম 10 টাকা এবং ওয়াইয়ের দাম যথারীতি 5 টাকা। এই অবস্থায় বাজেট রেখা কী হবে আমরা দেখে নিই। ও এক্স অক্ষে আমরা এক্স পণ্য এবং ও ওয়াই অক্ষে আমরা ওয়াই পণ্য ধরে নিয়েছি। আমরা প্রাথমিক অবস্থায় আমরা 4 একক যেহেতু আমাদের এ বিতে আমরা ভোগ করেছিলাম, এ বি1 দ্বারা আমরা দেখিয়েছি। এখন ভোক্তা যদি তার এক্স পণ্যের দাম কমে যায় সেক্ষেত্রে ভোক্তা সেই পণ্যটি বেশি ক্রয় করবে এবং এক্ষেত্রে দাম হচ্ছে 2.5 টাকা। এই অবস্থায় বাজেট রেখার ডান দিকে শিফট করেছে। আবার ধরে নিলাম এক্স পণ্যের দাম 100% বেড়ে গিয়ে অর্থাৎ দাম হয়েছে 10 টাকা। সেক্ষেত্রে বাজেট রেখা চেঞ্জ হয়ে বি অর্থাৎ 4 একক ওয়াই এবং 2 একক এক্স পণ্য ক্রয় করবে যেহেতু এক্সের দাম বেড়ে গিয়েছে। তাহলে এই অবস্থায় এক্স পণ্যের দাম বাড়ার ফলে বাজেট রেখা ও এক্স অক্ষে বাম দিকে স্থান পরিবর্তন করেছে। তাহলে আয় ঠিক থাকা অবস্থায় যদি দুটি পণ্যের দাম বাড়ে বা কমে সেক্ষেত্রে যথাক্রমে বাজেট রেখা বামে এবং ডানে স্থান পরিবর্তন করে। যদি ভোক্তার আয় এবং উভয় পণ্যের দাম একই অনুপাতে বাড়ে কমে তবে বাজেট রেখার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এই অবস্থায় ভোক্তার প্রকৃত ক্রয় ক্ষমতার কোনো পরিবর্তন হয় না। ধরা যাক প্রাথমিক অবস্থায় আয় ছিল 20 টাকা এবং এক্সের দাম 5 টাকা, ওয়াইয়ের দাম 5 টাকা। এই অবস্থায় ভোক্তা এক্স পণ্য 4টি এবং ওয়াই পণ্য 4টি ক্রয় করে ভোক্তা তার এবি বাজেট রেখায় আমরা যেটা দেখিয়েছি। তো চিত্রে প্রাথমিক বাজেট রেখা ছিল আমার এবি। এই অবস্থা এখন মনে করি ভোক্তার আয় বেড়ে গেল 100% বেড়ে হয়ে গেল 40 টাকা, এক্সের দাম হয়ে গেল 10 টাকা এবং ওয়াইয়ের দাম 10 টাকা। এই অবস্থায় পূর্বের মতো ভোক্তা 4টি এক্স পণ্য এবং 4টি ওয়াই পণ্য যথারীতি ক্রয় করবে। আয় বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা যদিও বাড়ে ভোক্তার, তারপরেও দাম একই হারে বাড়ার কারণে তার ক্রয় ক্ষমতা একই হারে হ্রাস পায়, ফলে ভোক্তার প্রকৃত অবস্থার কোনো পরিবর্তন হয় না। তাই এবি বাজেট রেখারও কোনো পরিবর্তন হয় না। আবার বলা যায় যে আয় এবং উভয় পণ্যের দাম একই অনুপাতে যদি কমে যায় তবেও বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না, কারণ আয় কমার ফলে যতটুকু ক্রয় ক্ষমতা তার কমে যায় সমানুপাতে দাম কমার ফলে ঠিক ততটুকুই ক্রয় ক্ষমতা বেড়ে যায়। তাই ভোক্তার প্রকৃত অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাই বাজেট রেখাও তার স্থান পরিবর্তন করে না। তো আমরা দেখে নিলাম বাজেট রেখার বিভিন্ন কারণে যে স্থানান্তর, সে স্থানান্তর আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখি বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য। আমরা নিরপেক্ষ রেখা সম্পর্কে আমরা আগেই পড়ে নিয়েছি, অর্থাৎ যে রেখার প্রতিটি বিন্দু ভোক্তার নিকট সমান উপযোগ বা সন্তুষ্টি নির্দেশ করে সেটাই হচ্ছে ভোক্তার নিরপেক্ষ রেখা। আর বাজেট রেখা হচ্ছে ভোক্তার আয় এবং ব্যয়ের যে সমতা, যে রেখার বিভিন্ন বিন্দু ভোক্তার আয় ব্যয়ের সমতা নির্দেশ করে সেটাই হচ্ছে বাজেট রেখা। তো বাজেট রেখা ঢাল সকল বিন্দুতে কিন্তু সমান থাকে, আর নিরপেক্ষ রেখার ঢাল কিন্তু সকল বিন্দুতে সমান থাকে না। বাজেট রেখা সরলাকৃতি হয় কিন্তু নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়, যেটা আমরা চিত্রে দেখেছি। বাজেট রেখার সকল বিন্দু ভোক্তার সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করে, আর নিরপেক্ষ রেখার সকল বিন্দু সমান উপযোগ নির্দেশ করে। বাজেট রেখার ঢাল দেখায় দুটি পণ্যের যে দামের অনুপাত
দুটি পণ্যের দামের অনুপাত নির্দেশ করে, অন্যদিকে নিরপেক্ষ রেখার ঢাল দুটি পণ্যের প্রান্তিক বদলের হার নির্দেশ করে। অর্থাৎ একটি পণ্য যদি বাড়তি কিনতে হয় তবে অপর পণ্যটি হ্রাস করতে হয় এবং সেই হ্রাসের হারটা ধীরে ধীরে কমতে থাকে। ভোক্তা কী করতে পারে এই বিষয়টি বাজেট রেখা দ্বারা প্রকাশ করা হয়, আর ভোক্তা কী করতে চায় এই বিষয়টি নিরপেক্ষ রেখা দ্বারা প্রকাশ করা হয়। বাজেট রেখা ভোক্তার যে বস্তুগত দিক সেটা তুলে ধরে, যেমন ভোক্তার আয়, ব্যয়, পণ্যের দাম, যা সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। আর নিরপেক্ষ রেখার নির্দেশিত উপযোগ বা তৃপ্তি এটা মনস্তাত্ত্বিক বিষয়, যা সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না। বাজেট রেখার সকল বিন্দু সমান ব্যয় নির্দেশ করে বলে তাকে সমব্যয় রেখা বলা হয়, আর নিরপেক্ষ রেখার সকল বিন্দু সমান উপযোগ নির্দেশ করে তাই তাকে সম উপযোগ বা আইসোইউটিলিটি কার্ভ বলা হয়। আমরা রেখায় দেখতে পাচ্ছি যে চিত্রে পার্থক্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট রেখা হচ্ছে স্ট্রেট লাইন, সরল রেখা, কিন্তু নিরপেক্ষ রেখা হচ্ছে মূল বিন্দুর দিকে উত্তল আকৃতি। কাজে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম বাজেট রেখা বলতে কী বোঝায় বা দাম রেখাটা কি, আর বাজেট রেখার ঢালটা কেমন হয় বা ঢাল কিভাবে নির্ণয় করা যায়, বাজেট রেখা কী কী কারণে স্থানান্তরিত হয়, কী কী পরিবর্তনের ফলে বাজেট রেখার পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে বাজেট রেখার আকৃতিটা কেমন হয়, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে যেসব পার্থক্যগুলো রয়েছে সেগুলো জেনে নিলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা ভোক্তার আচরণ তত্ত্ব থেকে আরও কিছু বিষয় নিয়ে, আরও বিভিন্ন বিষয় নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।